হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার আনবক্সিং এর বাংলা আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওর মধ্যে আমরা Redmi K40 Pro এই ফোনটির আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ফোনটি কেমন হতে পারে এবং ফোনটির প্রাইস কত হতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরেকটু এগিয়ে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে পাচ্ছেন Redmi K40 Pro এর বক্স। তো বক্সটি ওপেন করলে বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাবেন আরেকটি বক্স। তো সেই বক্সটি ওপেন করলে দেখতে পারবেন একটি সিম ইজেক্টর পিন এবং কিছু পেপার ওয়ার্কস, এবং তারপরে পেয়ে যাবেন ফোনটির জন্য একটি টিপিইউ কেস, এবং তারপরে দেওয়া আছে মেইন ডিভাইসটি। তো এরপরে দেখতে পারবেন ফোনটির ভিতরে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি চার্জিং কেবল। তো ভাইরে ভাই, আমি অনেক চিন্তায় ছিলাম যে Redmi K40 Pro বক্স থেকেও চার্জার সরিয়ে দেয় কিনা, কিন্তু তারা দেয়নি। এর জন্য তাদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। তো যাই হোক, ফোনটির কিন্তু ডিজাইন এবং লুকসটা অনেক সুন্দর করা হয়েছে। এই ফোনটির কিন্তু ডিজাইন আসলে করা হয়েছে Mi 11 থেকে ইন্সপায়ার হয়ে। Mi 11 এর মতো কিন্তু পিছনের ডিজাইনটা তারা করার চেষ্টা করেছে, কিন্তু একদম সিমিলার টু Mi 11 নয়। তো যারা এখন পর্যন্ত Mi 11 এর ফুল রিভিউ দেখেননি তারা আমাদের চ্যানেলটিতে দেখে নিতে পারেন। তো ডিজাইনের কথা কিন্তু আর কিছু বলার নাই, ডিজাইন কিন্তু আসলে অনেক চমৎকার করা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 85.9%, রেজুলেশন 1080p × 2400 পিক্সেল, পিপিআই ডেনসিটি 395, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে এই ডিসপ্লেটিতে। তাছাড়াও এই ডিসপ্লেটি 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। HDR10+ এবং 1300 নিট পিক ব্রাইট আছে এই ডিসপ্লেটিতে। এই ফোনটি বিল্ড করা হয়েছে ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দ্বারা। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে MIUI 12.2 বেসড অন Android 11, এবং চিপসেট হিসেবে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 888 5nm অক্টাকোর প্রসেসর এবং GPU Adreno 660। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 8K তে 30 fps এ। তাছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে ভিডিও করা যাবে 4K তে 60 fps এ। এই ফোনটি আনলক করার জন্য থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4520 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে 100% চার্জ করতে মাত্র সময় লাগবে 52 মিনিট। এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাক থাকছে না, এবং মেমোরি কার্ড তোলারও সুযোগ সুবিধা এই ফোনটিতে নেই। এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8/128GB এবং 8/256GB ভেরিয়েন্টে। এই ফোনটির বাংলাদেশে আনঅফিশিয়াল প্রাইস হতে পারে 38 থেকে 40,000 টাকার ভিতরেই। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ফোনটি এই প্রাইসের ভিতরে কেমন হতে পারে। তো আমার মনে হয় যে এই ফোনটি যদি আরেকটু কম দামের ভিতরে লঞ্চ হয়, যেমন 35,000 টাকার ভিতরে যদি লঞ্চ হয়, তাহলে অনেকেই নিতে চাইবে ফোনটি, কারণ ফ্ল্যাগশিপ একটি প্রসেসর, যেটি নিউ প্রসেসর Snapdragon 888, এই প্রসেসরটা কিন্তু দেওয়া আছে। তাছাড়াও Adreno 660 GPU এবং ভালো ক্যামেরা, এবং ফোনটির ডিজাইনও কিন্তু অসাধারণ। সেই দিকগুলো বিবেচনা করলে যদি একটু প্রাইসটা কম হইতো তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট ডিভাইস হইতো। তাছাড়াও এই প্রাইসটাও কিন্তু তেমন একটা খারাপ নয়, যেহেতু বাংলাদেশে আনঅফিশিয়াল আসবে। তো 40,000 টাকা বাজেটের ভিতরে একটা পারফেক্ট ডিভাইস হতে যাচ্ছে এই ফোনটি। তো এটা কিন্তু আসলে একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসেবে আসতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে। তো OnePlus নর্ডের কিন্তু প্রসেসরের থেকে এটা কিন্তু 2 থেকে 3 গুণ বেশি পাওয়ারফুল। দামটা একটু হয়তো বা OnePlus নর্ডের চেয়ে একটু বেশি, তো তাও কিন্তু এটা একটা অনেক ভালো একটি ডিভাইস হতে যাচ্ছে এই প্রাইসের ভিতরে। গেমিং পারফরমেন্স অনেক বেটার হওয়ার কথা, যদিও আমাদের দেশে আসেনি, আসলে হয়তো বা অনেকে রিভিউ দিবে, তখন আপনারা দেখতে পারবেন যে ফোনটি আসলে কেমন। তো যে স্পেসিফিকেশন গুলো নিয়ে এসেছে, বোঝা যাচ্ছে যে একটা অসাধারণ পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। তাছাড়াও এই ফোনটিতে কিন্তু চার্জার আছে, এবং চার্জার যে তুলে নেয়নি, এটা কিন্তু আসলে একটা ভালো ব্যাপার। যারা মানে একটু বেশি দামে ফোন লঞ্চ করতেছে সেখান থেকে কিন্তু চার্জারটা উধাও হয়ে যাচ্ছে, কিন্তু রেডমি কিন্তু করেনি সেটা। কিন্তু এটা বাংলাদেশে আসলে কিন্তু Redmi K40 Pro হিসেবে আসবে না, এটার যেটা গ্লোবাল ভার্সন হবে সেটার নাম কিন্তু পোকোর কোনো একটা সিরিজের হতে পারে। দেখা যাক যে কি নামে এটা বাংলাদেশে লঞ্চ হয়, আর এটা কবে নাগাদ আসে সেটা দেখার জন্য অপেক্ষা রইলাম। আর এটার প্রাইস বাংলাদেশে এক্সাক্ট কত হয় সেটাও কিন্তু এটা দেখার বিষয়। আর তাছাড়াও আমরা শুনতে পেরেছি Redmi K40 ওটা কিন্তু বাংলাদেশে আসবে, তার কিন্তু দাম আরেকটু কম হবে। ওটা তো শোনা যাচ্ছে 26 থেকে 27,000 টাকার ভিতরে প্রাইস হবে। ওটাও কিন্তু অসাধারণ একটা ফোন। ওই ফোনটাতে কিন্তু প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 870
5G 7 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর এবং Adreno 650 26 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরেও হয়, কিন্তু ওইটাও কিন্তু একটা ভালো স্মার্টফোন হতে যাচ্ছে এই রেঞ্জের ভিতরে। UFS 3.1 স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু আসতে চলেছে এই ফোনগুলা। তো এটা কিন্তু অনেক 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 ফাস্ট, যে স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেখানে কিন্তু ব্যবহার করা হয় UFS 3.1, যে দামি দামি ফোনগুলো সেখানে কিন্তু ইউজ করা হয় UFS 3.1। তো গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের ছোট্ট পরিবারটি আরেকটু এগিয়ে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।